দর্শক আপনাদের স্বাগত টিবিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবনেসা আলো। আমরা আজকে আলোচনা করব রেমিটেন্স নিয়ে। আপনারা জানেন যে মার্চ মাসে ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে। মার্চ মাসে সিঙ্গেল মান্থে হাইস্ট রেমিটেন্স এসেছে $3.2 বিলিয়ন। তো আমরা সাধারণত দেখি যে প্রতি মাসে আমাদের রেমিটেন্স থাকে 2 বিলিয়নের মধ্যে থাকে। তো সেটি আমরা দেখেছিলাম যে গত বছরের অগাস্টের আগে 2 বিলিয়নের নিচে নেমে এসেছিল কন্টিনিউয়াসলি প্রায় 7-8 মাস। ওই বছরে আমরা দেখেছি যে 2 বিলিয়নের নিচে রেমিটেন্স আসছিল। যদিও আমাদের ম্যান পাওয়ার এক্সপোর্ট আমরা যদি দেখি যে 22, 23, 24 এই 3 বছরে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ ম্যান পাওয়ার এক্সপোর্ট হয়েছে। প্রায় 35 লাখ লোক প্রতি বছর আমরা 10 লাখ প্লাস আমরা ম্যান পাওয়ার এক্সপোর্ট করেছি, কিন্তু সেটার কোনো প্রতিফলন আমরা রেমিটেন্সে দেখতে পাচ্ছিলাম না। আবার হঠাৎ করে গত 6 মাস ধরে সেটি আবার দেখতে পাচ্ছি। তো এই ডিফারেন্সটাই আসলে আজকে আমরা আলোচনা করব, কেন রেমিটেন্স বাড়ছে এবং এটা আমাদেরকে কিভাবে হেল্প করছে আমাদের ডলার মার্কেটকে স্টেবল করার ক্ষেত্রে। তো আমরা যদি দেখি যে আমরা অগাস্ট থেকে আমরা দেখতে পাই, অগাস্টের আগের মাসে জুলাই মাসেও কিন্তু রেমিটেন্স এসেছিল $1.9 বিলিয়ন। এবং আমরা দেখি অগাস্ট মাস থেকে কন্টিনিউয়াসলি আমাদের রেমিটেন্স বাড়ছে। অগাস্টে ছিল 2.2 বিলিয়ন, এরপর সেপ্টেম্বর 2.4 বিলিয়ন, এইভাবে আমরা প্রতি মাসে 2.45 থেকে বাড়ছে এবং মার্চে এসে $3.2 বিলিয়ন দেখছি। অর্থাৎ আমরা আসলে কিন্তু এটাই এক্সপেক্ট করছিলাম যে আমরা যে পরিমাণ ম্যান পাওয়ার এক্সপোর্ট করেছি সেটির অটোমেটিক একটি রেজাল্ট হওয়ার কথা ছিল আসলে এই রকম হাই রেমিটেন্স ইনফ্লো, যে রেজাল্টটি আমরা এখন দেখতে পাচ্ছি। গত 1 বছর 2 বছর আমরা দেখতে পাই নাই। তার একটি প্রধান কারণ ছিল এক্সচেঞ্জ রেট। আমরা দেখেছি যে জুলাইয়ের আগে পর্যন্ত আমাদের এক্সচেঞ্জ রেট নিয়ে অনেক বেশি ম্যানিপুলেট করেছে, পলিটিক্যাল ম্যানিপুলেশন ছিল, সেন্ট্রাল ব্যাংক নিজেও পলিটিসাইজড হয়ে গিয়েছিল। আপনারা জানেন, আমরা সবাই জানি যে আমাদের বাজার রেট এবং বাংলাদেশ ব্যাংকের রেট, অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে যদি কেউ রেমিটেন্স পাঠাতো সে যেই রেটটি পেত হুন্ডিতে পাঠালে তার চাইতে 10 থেকে মানে ম্যাক্সিমাম 10 টাকা পর্যন্ত বেশি পেত। রেটের যে ডিফারেন্স এক্সচেঞ্জ রেটের, সেটি অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মার্কেটের রেটের ডিফারেন্স ছিল 10 টাকা পর্যন্ত। এটি একটি কারণ ছিল যে কারণে রেমিটাররা আনঅফিসিয়াল চ্যানেল অর্থাৎ হুন্ডিতে পাঠাতো। আরেকটি বড় কারণ ছিল মানি লন্ডারিং। আপনারা জানেন যে শেখ হাসিনার রেজিমে কি পরিমাণ ব্যাংকিং সেক্টরে টাকা পাচার হয়েছে সেটি তো আমরা গত 6 মাসের রিপোর্টে আমরা দেখতে পেয়েছি। এরকম প্রায় 8-9টি ব্যাংক প্রায় দেউলিয়ার মতো হয়ে গিয়েছে এবং সেই ব্যাংকগুলোর এখন রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে এগুলো যে বিভিন্ন গ্রুপের মালিকানাধীন ছিল, তারা এইভাবে বিভিন্ন করাপশনের মাধ্যমে লোন নিয়ে কন্টিনিউয়াসলি তারা মানি লন্ডারিং করতো। তো মানি লন্ডারিং করলে যেটা হতো যে আমাদের যেই রেমিটাররা আমাদেরকে রেমিটেন্স পাঠাতো, তাদের রেমিটেন্স আসলে এই বড় বড় ব্যবসায়ী গ্রুপগুলো সেই সব দেশ থেকে রেমিটেন্স নিয়ে নিত এবং তারা এই বাংলাদেশে তাদের টাকায় পেমেন্ট করতো। এটি আসলে হুন্ডি, যে কারণে আমরা দেখতাম যে আমাদের রেমিটেন্স যে আসতো না তা নয়, কিন্তু হুন্ডিতে আসতো, অর্থাৎ টাকা এখানে পেমেন্ট হতো, ফরেন কারেন্সি ব্যাংকিং চ্যানেলে ঢুকতো না। সেটি এখন আমরা দেখতে পাচ্ছি যে রেমিটেন্স এখন ব্যাংকিং চ্যানেলে ঢুকছে, প্রপার রেমিটেন্স আমরা এখন পাচ্ছি, যে কারণে আমাদের আসলে এরকম একটি বড় জাম্প। এটি আসলে এক্সপেক্টেড জাম্প ছিল, যেটি আমাদের সিস্টেমিক ফলের কারণে থাকার কারণে আমরা এই রেমিটেন্সটা পাচ্ছিলাম না। এটা আসলে আমরা হারাচ্ছিলাম। ফরেন কারেন্সিটা বেনিফিশিয়ারি বাংলাদেশ না হয়ে বাংলাদেশের কিছু গোষ্ঠী হতো। তো এখন আমরা যেটা দেখতে পাই যে এই রেমিটেন্স আসলে আমাদের কিভাবে হেল্প করছে। আপনারা দেখেন যে আমাদের গত 3 মাস যদি আমরা দেখি, আমাদের ডলার মার্কেট স্টেবল আছে। ডলার মার্কেট স্টেবল আছে তার মানে কি আমাদের ফরেন ইনভেস্টমেন্ট বা ফরেন ইনফ্লো বিভিন্ন ধরনের সোর্স আছে আমাদের, সেই সোর্সগুলো কি বেড়েছে? তা নয়। আমরা শুধু দুটি বড় ইন্ডিকেটর, ইনফ্লো ইন্ডিকেটর আমরা যদি দেখি, এক্সপোর্ট এবং রেমিটেন্স, এই দুটি ইন্ডিকেটর আমাদের আসলে বেসিক ইন্ডিকেটর, সেটি আমাদের অনেক পজিটিভ হয়েছে। এবং এর মধ্যে সবচেয়ে বড় ড্রাইভার হলো রেমিটেন্স অনেক বেশি হাই ইনফ্লো থাকার কারণে আমাদের, আপনারা দেখবেন যে আমাদের ফরেন ইনভেস্টমেন্ট নেগেটিভ, আমাদের ফরেন লোন ইনফ্লো নেগেটিভ, আমাদের হাই পেমেন্ট করছি, আমরা ফরেন পেমেন্ট করছি।
এবং ব্যাংকগুলো যে ক্রেডিট লাইন নেয় বিভিন্ন ফরেন লেন্ডারদের কাছে, সেটাও আমাদের কিন্তু ডলার ইনফ্লো বাড়ায়, সেগুলোও কিন্তু আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি। তো এতগুলো নেগেটিভ ইনফ্লো থাকার পরেও আমাদের শুধু রেমিটেন্স এবং এক্সপোর্টের কারণে আমরা দেখতে পাই যে আমাদের ডলার মার্কেট অনেকটা স্টেবল হয়ে এসেছে। আমাদের রেট 122 টাকা থেকে 123 টাকা, আমরা গত তিন মাসেরও বেশি সময় আমরা দেখি স্টেবল আছে। আমাদের রিজার্ভ রিবিল্ডিং হচ্ছে, অর্থাৎ আমাদের ফরেক্স মার্কেট এখন যে ক্রাইসিস, ডলারের ক্রাইসিস, সেটি কিন্তু কেটে গেছে। সে যে ডলার মার্কেটে যে ক্রাইসিস কেটে গেছে, সেটি কিন্তু অন্যতম একটি ইন্ডিকেটর আমরা রেজাল্ট দেখতে পাই ইম্পোর্টের ক্ষেত্রে। আমাদের যদি একটু ডেটায় যদি আমরা বলি যে ইম্পোর্ট কিন্তু আমাদের প্রায় বন্ধ করে দিয়েছিল ডলার ক্রাইসিসের কারণে। বাংলাদেশ ব্যাংক অনেক ধরনের রেস্ট্রিকশন দিয়ে দিয়েছিল, 100% মার্জিন দিয়ে ইম্পোর্ট করতে হতো, এবং যেগুলো উইক ব্যাংক তাদের ইম্পোর্ট পুরোপুরি রেস্ট্রিকশন দিয়ে রাখা হয়েছিল। সেই সমস্ত রেস্ট্রিকশনগুলো কিন্তু এখন তুলে নেওয়া হয়েছে, কারণ আমাদের ডলার অ্যাভেলেবিলিটি বেড়েছে, যে কারণে এখন আমাদের ইম্পোর্ট বাড়ছে। ইম্পোর্ট বাড়া মানে আপনার যদি র ম্যাটেরিয়াল, ক্যাপিটাল মেশিনারিজ এসব যদি বাড়ে, কনজিউমার গুডস যেগুলো আমাদের প্রয়োজনীয় সেগুলো যদি ইম্পোর্ট আমরা করতে পারি, তাহলে কিন্তু আমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এক্সপানশন হবে, যেটি এখন আমরা দেখতে পাচ্ছি, যেটি স্থবির হয়ে পড়েছিল 6 মাস আগে, সেটি এখন আবার চালু হতে শুরু করেছে। কিভাবে স্থবির হয়েছিল আমরা যদি দেখি, 2023-24 অর্থাৎ গত ফিসকাল ইয়ারে আমরা যদি ইম্পোর্ট দেখি, ইম্পোর্টের গ্রোথ ছিল নেগেটিভ 10.7%, প্রায় 11% ইম্পোর্ট নেগেটিভ ছিল। এবং আপনারা জানেন যে আমাদের ক্যাপিটাল মেশিনারি, র ম্যাটেরিয়ালস গুড, এগুলো কিন্তু 30%-এরও উপরে আমরা নেগেটিভ গ্রোথ দেখেছি, এবং ওভারঅল ইম্পোর্টে আমরা 10%-এরও বেশি নেগেটিভ গ্রোথ দেখেছি গত ফিসকাল ইয়ারে। এবং এই যে ইম্পোর্ট যেহেতু নেগেটিভ গ্রোথ, সে কারণে কিন্তু এক্সপোর্টও নেগেটিভ ছিল, কারণ এই যে এক্সপোর্ট করার জন্য যেই র ম্যাটেরিয়ালসগুলো দরকার ছিল, সেগুলো কিন্তু ইম্পোর্ট করার মতো পর্যাপ্ত ডলার ছিল না, যে কারণে আমরা দেখেছি যে এক্সপোর্টও 5.4% নেগেটিভ গ্রোথ ছিল। তো সেই যে ইন্ডিকেটরগুলো আমরা যদি এই বছরের এই ফিসকাল অর্থাৎ 25 ফিসকালের FY25 ফিসকাল ইয়ারের প্রথম 8 মাস জুলাই ফেব্রুয়ারিতে দেখি, আমরা দেখব ট্রিমেন্ডাস একটা ইমপ্রুভমেন্ট এসেছে এক্সপোর্ট এবং ইম্পোর্টে। এক্সপোর্টে গ্রোথ হয়েছে 9.1%। আপনারা দেখেন যে আমাদের নেগেটিভ 5% সেটি ওভারকাম করে এখন আমাদের 9.1% আমাদের এক্সপোর্ট গ্রোথ, এবং ইম্পোর্ট গ্রোথ আমরা যেটি 10%-এর বেশি নেগেটিভ ছিল, সেটি এখন আমরা ইম্পোর্ট 4.5% পজিটিভ গ্রোথ। অর্থাৎ আমাদের যে ইকোনমি এখন সচল হতে শুরু করেছে, সেগুলোই আসলে ইন্ডিকেট করে। এবং আমরা এই যে আমাদের ডলার যে এখন এক্সপোর্টের মাধ্যমে এবং রেমিটেন্সের মাধ্যমে অ্যাভেলেবেল হচ্ছে, এবং রেমিটেন্সের আমরা যদি গ্রোথ দেখি, সেটিও খুব ট্রিমেন্ডাস গ্রোথ। আমরা দেখি যে জুলাই ফেব্রুয়ারিতে আমাদের রেমিটেন্সের গ্রোথ হয়েছে 22.6%, যেটি আগের ফিসকাল অর্থাৎ 24 ফিসকাল ইয়ারে, যেটি আমরা মাত্র পার করে আসলাম গত বছর, FY24 ফিসকাল ইয়ারে আমাদের রেমিটেন্স গ্রোথ ছিল 10%। তো এখান থেকে বোঝা যায় যে আমাদের এক্সটার্নালের যে পজিশন, যেটি এই এক্সটার্নাল পজিশন আসলে কেন আমাদের ভালো হওয়া দরকার। আপনারা জানেন এখন ইনভেস্টমেন্ট সামিট চলছে, সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট প্রথমবারের মতো আমাদের এখানে ইনভেস্টমেন্ট সামিট করছে, সেখানে প্রায় 25টি দেশ থেকে অনেক ফরেন ইনভেস্টর বাংলাদেশে ভিজিট করছে। তো তাদেরকে আমরা আসলে কি দেখাবো, কি ইন্ডিকেটরগুলো দেখে তারা এখানে ইনভেস্ট করবে? তার প্রধান ইন্ডিকেটর তারা দেখতে চায় এক্সচেঞ্জ রেট, আমাদের রিজার্ভ কতটা স্টেবল আছে, আমরা ডলারে তারা যদি এখানে ইনভেস্ট করে তারা তো প্রফিট নিয়ে তার নিজের দেশে নিয়ে যাবে, কিন্তু আমার যদি ডলার না থাকে তাহলে কিন্তু সে প্রফিট ফেরত নিতে পারবে না, এবং আমাদের যদি টাকা ডিভ্যালুয়েশন কন্টিনিউ করতে থাকে তাহলে কিন্তু তার প্রফিটটাও কমে যাবে। সো এই ফরেন এক্সচেঞ্জের এই ইন্ডিকেটরগুলো কিন্তু প্রধান একটি ইন্ডিকেটর, যেগুলো ফরেন ইনভেস্টাররা যখন কোনো দেশকে চুজ করে তারা এইগুলো দেখে। তো এই মুহূর্তে আমরা যদি এইগুলো আমরা প্রেজেন্ট করতে পারি যে আমাদের একটা খুব ভালো ডেভেলপমেন্ট হয়েছে আমাদের ফরেক্স মার্কেটে, যেটা আমাদের ফরেন ইনভেস্টমেন্ট যেটি এখন আমাদের নেগেটিভ রয়েছে, নেগেটিভ পারসেপশন বা এক্সচেঞ্জ রেট ভোলাটিলিটি, রিজার্ভ ক্রাইসিস, এসব নিয়ে আমাদের গত 5ই আগস্টের আগে যে আমাদের দেশে যে একটা অস্থিরতার অবস্থা ছিল, যেখান থেকে ইনভেস্টমেন্ট কনফিডেন্স অনেক কমে গিয়েছিল, সেটি এখন বাড়ার মতো অবস্থায় চলে এসেছে, কারণ আমরা এই ইন্ডিকেটরগুলো দেখাতে পারি। এবং আমরা যদি আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অর্থাৎ আমাদের এক্সটার্নাল অ্যাকাউন্টগুলো, যেই অ্যাকাউন্টগুলো মাধ্যমে আমরা
ক্রস বর্ডার ট্রানজেকশন করি, যেই অ্যাকাউন্টগুলো ইন্ডিকেট করে এই দেশের আসলে পেমেন্ট ক্যাপাসিটি বা ফরেন ইনভেস্টর যদি ইনভেস্ট করে তার ইনভেস্টমেন্ট ফেরত নিয়ে যেতে পারার নিশ্চয়তা কতটুকু আমরা দিতে পারি, সেগুলো এই এক্সটার্নাল অ্যাকাউন্টগুলো ইন্ডিকেট করে। তো সেগুলো আমরা যদি দেখি, আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স এবং আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, এগুলো কিন্তু আমাদের সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করেছে। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আমাদের যে হিউজ ডেফিসিট ছিল সেটি অনেকটা কমে এসেছে, এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট গত বছরও আমাদের ডেফিসিটে ছিল, সেটি এখন সারপ্লাসে আছে, এবং আমাদের রিজার্ভও 20 বিলিয়ন থেকে 21 বিলিয়নের মধ্যে স্টেবল আছে। তো এ কারণে আমরা দেখতে পাচ্ছি রেমিটেন্সটা কত গুরুত্বপূর্ণ, এবং রেমিটাররা যেন প্রপার চ্যানেলে এখানে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে পারে, সে কারণেও আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে দেখেছি বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে। তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি রেমিটেন্স বাড়ছে, এবং সেটার ফল কিন্তু সারা দেশব্যাপী পাচ্ছে। কারণ আমাদের এক্সটার্নাল ব্যালেন্স যদি ইমপ্রুভ করে, ফরেন ইনভেস্টমেন্ট যদি এখানে আসতে থাকে, তাহলে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, আমাদের ইনফ্লেশন কমে আসবে, তখন কিন্তু আমরা সকলেই এটার বেনিফিশিয়ারি হব। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।